ডাক্তার সহ রুমে উপস্থিত প্রত্যেক সদস্য চোখ বড় বড় করে হ্যাভেনের দিকে তাকিয়ে আছে। সকলে তবদা খেয়ে হা করে ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে, কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। হ্যাভেনের থেকে এরকম লাগামহীন বিলাল্লাপনা কথাবার্তা মোটেই কাম্য নয়। সর্বদা স্ট্রংলি কথা বলে, যার কর্কশ কণ্ঠের দাপটে প্রভাবশালী মানুষদের শরীরে কাঁপুন ধরায়। এই প্রথম সেই দাম্ভিক হ্যাভেন থেকে এই সমস্ত কথা শুনছে সে। হুচট খাবে না সবাই? সার্বভৌতা মুখে শান্ত গলায় জবাব দিল, ভাই আর ডক্টর রাখার প্রয়োজন নেই। বডিতে টুকটাক চোট পেয়েছে, গুরুতর আহত হয়নি, সো রিল্যাক্স। হ্যাভেন তিতে উঠল, তিরিক্ষি মেজাজ সহিত পুনরায় চেঁচিয়ে বলে, জাস্ট শাট আপ ব্লাডি ফুল। আমাকে সস্তা নলেজ দিচ্ছিস? যা বললাম সেটা কর। স্যার শুনল না, গাছাড়া ভাব দেখিয়ে রুম থেকে চলে গেল। হ্যাভেন আহমক বনে গেল, তার ছোট পায় তার কথা অগ্রাহ্য করে ভাব দেখাচ্ছে। দেখা একবার কি শীত যায় না? হ্যাভেনের সময় বুঝে এই শোধ নেবে। সায়রা লজ্জায় নুয়ে পড়লেন হ্যাভেনের কথা চালে। আস্তে করে অরু থেকে টুটুলকে ছাড়িয়ে নিয়ে কোলে তুলে কক্ষ ত্যাগ করলেন। অরুকে ব্যথায় কাতরাতে দেখে টুটুলের কাছে টুটুলের মনে যন্ত্রণার সৃষ্টি হয়েছে। সুন্দর তার সুন্দর আম্মু কেন ব্যথা পাবে? শিশুসুলভ মনোভাব, ক্ষুদ্র সত্তা কষ্টে ভেঙে খান খান হয়ে গিয়েছে। দীর্ঘক্ষণ কান্নাকাটি করেছে অরু। অরু আদরের সহিত কাছে টেনে স্নেহময় কথা বললেও কাজ হয়নি। অতবার কেঁদে কেটে অরু কোমর জড়িয়ে পেটে মুখ গুজে ঘুমিয়ে পড়েছিল। ডাক্তাররা চিকিৎসার জিনিসপত্র গুছিয়ে ব্যাগে ভরে হ্যাভেনের সামনে এসে হাস্যজল মুখে বোঝানোর স্বরে বলেন, হ্যাভেন বি স্ট্রং ম্যান, শি ইজ পারফেক্টলি ফাইন। মেডিসিন দিয়েছি, কিছুদিন রেস্ট নিলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। নাও এভরিথিং ইজ অল রাইট, ডোন্ট বি এক্সট্রেড, টেক কেয়ার। সুকুচকে ফেললো, চোখ ছোট ছোট করে তাকায়, কৃষ্ণ করলো ভরত স্বরে, আপনি আমাকে উত্তেজিত হতে নিষেধ করছেন আঙ্কেল? কেন হব না? বউ আমার, উত্তেজিত আমি না তো কি আপনি হবেন? দেখতে থমথমে খেয়ে গেলেন। হাস্যজল মুখ নিমিষে চুপসে গেল। নিজেকে সামনে উত্তর দিলেন, আমি সেরকম কিছু বলতে চাইনি, নর্মালভাবে বলেছি। হ্যাভেন অরুর গালে হাত রাখলো, একটা আঙ্গুল থুতনিতে লাগায়। কাঁচা আঘাতে কিঞ্চিত ব্যথা অনুভব হলো। অস্পষ্ট স্বরে ব্যথা তোর মৃদু আওয়াজ বেরিয়ে এলো মুখ থেকে। হ্যাভেন তৎক্ষণাৎ হাত ছড়িয়ে নেয়। ডক্টর পুনরায় বিদায় জানার ভঙ্গিতে বললেন, আমি এখন আসি, বেশি জোরে কথা বলো না। আর তোমার ওয়াইফের শরীরে জখম, তাই কয়েকটা দিন দূরে থাকো। রোগীর ডিস্টার্ব হবে। আমি যেই মেডিসিন দিয়েছি তাতেই হবে, অন্য ডাক্তারের প্রয়োজন নেই। কেঁপে উঠলো হ্যাভেন, দাঁতে দাঁত পিষে বলে উঠলো সিরিয়াস ভঙ্গিতে, ডক্টর দূরে থাকবো মানে? অন্য ডক্টর লাগবে না মানে? আপনি একজন বিবাহিত মানুষ হয়ে এরকম অন্যায় কথাবার্তা কিভাবে বলতে পারেন? ফটাফট বউ সুস্থ না হলে রাতে বউকে জড়িয়ে ধরে শরীর গরম করতে পারবো না। জানেনই তো আমার ঠান্ডায় নিউমোনিয়া শুরু হয়। বউকে নর্মালভাবে ছুতে গেলেও ও আ শব্দ বের হয় মুখ দিয়ে। লোকে শুনলে ভাববে আমি বউর সাথে কি না কি করেছে, অথচ বাস্তবে দেখা গেল বউর হাতটা পর্যন্ত স্পর্শ করেনি। এত বড় দায়ভার কে নেবে? এটা ভাবতে আমার গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করছে। অসহায় মুখভঙ্গিতে চেয়ে জানালেন। বাবা, আমাকে যেতে হবে। লজ্জা ওর কান গরম হয়ে গিয়েছে, কথা বলতে পারছে না। হা করে কথা বলতে চাইলে থুতনি চামড়া চান পড়ে। অতি কষ্টে ক্ষীণ স্বরে আওড়ালো, আঙ্কেল আপনি এখন চলে যেতে পারেন। বলতে দেরি, কিন্তু রুম ত্যাগ করে দেরি হলো না। ব্যাগটা বগল দাপা করে তড়িঘড়ি করে বেরিয়ে গেলেন। হ্যাবিনের দিকে যে ওর মৃদু বিষণ্ণতা নিয়ে ছোট্ট করে জানায়। হ্যাবিন আম ফাইন। মিনি নিল, কিন্তু শান্ত হতে পারল না। ওর কথা বলার ধরন বলে দিচ্ছে সে মোটেও ঠিক নেই। চোখে মুখে মলিনতার ব্রেস। হ্যাভেন শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে আবার ওর কাছে আসে। ওর চোখ বন্ধ ছিল। পুরুষারে মাতাল সুখসান নাসারন্ধে প্রবেশ করতে বুঝে রাখা চোখ মেল। হ্যাভেন তার দিকে ঝুঁকে রয়েছে। ওর বিরক্ত লাগছে, চোখ মুখ ঘুরিয়ে অন্যদিকে চেয়ে রইল। কতবার বলেছে সাবধানে চলবে, হাঁটার সময়কে চোখ কপালে তুলে হাঁটো। হ্যাভেনের নীরব ধমকে শাসনে গমগমের স্বর। অরু ভাবলেশীন ভাবে নিশ্চুপ থাকলো। অরু থেকে জবাব না পেয়ে হ্যাভেনের রাগ বেড়ে গেল। আলতো করে অরুর চোয়াল চেপে ধরে মুখটা নিজের দিকে ফেরালো। গভীর দৃষ্টিতে অরুর ভাষা ভাষা চোখে নজর রেখে শান্ত কণ্ঠে বলল, তুমি বুঝতে পারছো কতটা টেনশন নিয়ে আর ভয় পেয়ে এখানে এসছি? ইম্পর্টেন্ট মিটিং ছিল আজ, কোন রকম কাকুকে হ্যান্ডেল করতে বলে পাগলের মতো ছুটে এসছে। আমার চিন্তা দেখে তুমি মজা নিচ্ছ?
অরু সুকুচিত করে তাকায়, আবার মজা নিলেও কখন তিনি কি মেজাজ শহীদ বলল। রেস্ট করব, বিরক্ত করবেন না তো? হ্যাভেন ক্ষিপ্ত হয়ে ক্ষুদ্র রাগের বই প্রকাশ ঘটালো। অরু রাখো তোমার রেস্ট। আমার বিশ্রাম হারাম করা ধান্দা করে নিজের দিব্যি বিশ্রাম করবে, সেটা চলবে না। ফোঁস করে লম্বা শ্বাস টানলো। মাথা চিনচিন সূক্ষ্ম ব্যথা করছে। নিষ্প্রভ গলা জবাব দেয়। হ্যাভেন আমার সত্যি খারাপ লাগছে। দমে গেল, ভারী কি নিঃশ্বাস ছাড়লো, জোরালো গলায় অবস্থ তুলল। ব্যথা যখন পেয়েছো, তোমাকে সুস্থ করার দায়িত্ব আমার। শুধু ডক্টরের ঔষধ কিছু হবে না, স্পেশাল ডেঞ্জার টোটকা লাগবে। সেই টোটকা আমি তোমাকে দিব। কিসের টোটকা? হ্যাভেনের সাবলীল চটপটে প্রত্যুত্তর। ওরি তোমার আঘাত পাওয়ার স্থানে আমার কড়া ডোজের চুমু পড়লে দ্রুত সুস্থ হয়ে যাবে। ভেবো না তোমাকে স্পর্শ করার জন্য ধান্দা হচ্ছে। তোমাকে চুমু খাওয়া তো দূরে থাক, টাচ করবো ভাবতে গা গুলে উঠছে। ভাগ্যিস আমি জেন্টলম্যান, তাই মানবতার খাতিরে তোমাকে সুস্থ করার ক্ষুদ্র প্রয়াস করছে মাত্র। অরু চকিতে তাকালো, স্তব্ধ হয়ে গেল বদন খানে। হ্যাভেনের সুগভীর চোখে সে লজ্জা, ভয়, আক্রোশে ফেটে পড়লো। কাপা গলায় উচ্চারণ করলো, আপনি এমন কিছু করবেন না। হ্যাভেন শুনল না। নিজের কথা সম্পূর্ণ করতে অগ্রসর হয় আপন কাছে। অরুর সজাগ থাকা অবস্থায় প্রথমবারের ন্যায় অতি যত্নে চুমু এঁটে দিল বধূ। আর আঘাত পাওয়া লোলাচে অরু মুহূর্তে চোখ খিচে বন্ধ করে নিল আড়ষ্টতায়। আইটাই করে উঠল, বুকের ভেতর ছিপছিপ করছে করতাল। হাতে ব্যথা নয়তো ধাক্কা দিয়ে শরীর দিত থুতিতে চুমু খাওয়ার সময় ফিসফিস করে বলে উঠছে, হ্যাঁ ব্যান। আমার সবচেয়ে অপছন্দের সুস্বাদু আপেল। ওর উত্তেজনায় স্ত্রীর ঠোঁট কামড়ে ধরে। সবশেষে হ্যাভেন পায়ের গোড়ালিতেও চুমু খেতে উদ্যত হয়। অরু তৎক্ষণাৎ বাধা প্রদান করে ক্ষীণস্বরে, হাওড়ায়। না প্লিজ। হ্যাভেন এবারও অরুর কথায় অগ্রাহ্য করে সেখানে চুমু খেল। অরু তাতে তৎপিসে বিড়বিড়ালো, শালার জামাই, একবার সুস্থ হতে দে, তো 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো বেটা বজ্জাত। শীতের দিনে সন্ধ্যার শহরে আবহাওয়া এক ধরনের নরম এবং শান্ত পরিবেশ তৈরি করে। দিনের আলো ম্লান হয়ে গিয়ে ধূসর আভায় ছড়ায়। রাস্তার ল্যাম্পপোস্টগুলো একে একে জ্বলে উঠছে। তাদের হলুদাভ আলোয় শহরটাকে আরো মায়াবী করে তোলে। শীতল হাওয়া শহরের রাস্তা, গলি এবং উঁচু ভবনের ফাঁক গলে বয়ে যায়। চারপাশে মানুষের কোলাহল কিছুটা কমে আসে, তবে রাস্তায় চায়ের দোকানগুলোতে জমে ওঠে আজা। গরম চায়ের ধোয়া কুয়াশার সঙ্গে মিশে এক ধরনের নস্টালজিক পরিবেশ সৃষ্টি করে। কেউ ব্যস্ত জীবনের ধকল শেষে ঘরে ফেরার পথে, কেউ সন্ধ্যাকে উপভোগ করতে বেরিয়েছে। এইরকম মনোমুগ্ধকর সন্ধ্যায় রাহাত ব্যস্ত হাতে তাই ঠিক করছে পরিপাটি পোশাক। স্যুট বুট পরা অবস্থায় তাকে বেশ রূপবান দেখাচ্ছে। চুলগুলো জেল দিয়ে সেট করা। জরুরি কাজ পড়ে গিয়েছে, অফিসে নতুন দায়িত্ব নিয়েছে, সময় মতো পৌঁছতে হবে। গ্যারেজের সামনে তার গাড়ি দাঁড়িয়ে আছে। পাশে রাহাত বুকে হাত গুজে সরান হয়ে দাঁড়িয়ে। হঠাৎ গাড়ি স্টার্ট হচ্ছিল না। ভাগ্য ভালো গ্যারেজের কাছাকাছি আসার পর খারাপ হয়েছে, নয়তো গাড়ি একা ঠেলে গ্যারেজ পর্যন্ত নিয়ে আসা যেত না। আবার গাড়ি মাঝ রাস্তায় ফেলে চলে যাওয়া সম্ভব না। পারিবারিক গাড়ি নয়, এই গাড়ি অফিস থেকে দিয়েছে যাতায়াতের সুবিধার জন্য। গাড়ি ঠিক হওয়ার পর পেমেন্ট করে দেয়। গাড়িতে উঠতে যাবে তখনই মিষ্টি হাজির। ভার্সিটি শেষে বান্ধবী বাড়ি গিয়েছিল। ফিরতে ফিরতে সন্ধ্যা। প্রতিমতে গ্যারেজে নজর পড়তে রাহাতকে দেখতে পায়। মন পায়রা তখন উড়ু উড়ু করতে লাগলো। উড়নচণ্ডী চঞ্চল মেয়ে নেত্রতা চকচক করে উঠলো। শুধু ক্র্যাশ নয়, পছন্দের তালিকায় রাহাত শীর্ষে। সেজন্য রাহাতকে দেখা মাত্র দৌড়ে বড় ছোট গাড়ি পার করে সামনে এসে দাঁড়ায়। মিষ্টিকে দেখে রাহাতের ফির কুচকে গেল। রাজভারী কণ্ঠে সুত হলো, তুমি এখানে কি করছো? মিষ্টি নামের মতো মিষ্টি হেসে বলো, আগেই বলেছি আপনি যেখানে মিষ্টি সেখানে। ফলো করতে নিষেধ করেছিলাম না? সত্যি বলতে আজ ফলো করিনি, ভাগ্য আমাকে দেখা করিয়ে দিয়েছে। মিষ্টি মোহনীয় স্বরে জানায়। অধরের চমৎকার হাসি দেখে মনে হচ্ছে যেন কোনো বিশেষ সুখবর দিতে এসেছে। রাহাত গম্ভীর গলায় আদেশ ছিল, বাসায় যাও, কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা বিলীন হয়ে রাত্রিতে প্রুফ নেবে। মিষ্টি মাথার ওড়না ঠিক করতে করতে এগিয়ে এসে বলল, রাত হলে সমস্যা নেই, আপনি আমাকে পৌঁছে দিবেন। রাহাত বিস্ফোরণ চোখে তাকায়, কণ্ঠে অবাকতা ছেলে সুত হয়। আমি কেন তোমাকে পৌঁছে দেবো? আমি কি তোমার গার্ডিয়ান? মিষ্টি লাজুক হেসে জানালো। এর চেয়েও বেশি কিছু। মিষ্টিকে ইগনোর করে রাহাত গাড়িতে উঠতে উদ্যত হয়। কানে আবারও ভেসে আসে মিষ্টির সুরেলা আওয়াজ,
যাবেন না কোথাও, আপনার সাথে আমার কথা আছে। স্যুট বুট পরে একদম হিরো সেজে কোথায় যাচ্ছেন শুনি? গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে? এসব গার্লফ্রেন্ড বাদ দেন, তাদের জায়গায় আমাকে পাত্তা দেন। রাত বিরক্ত হয়, মুহূর্তে অভিব্যক্তি বদলে যায়। সরু দৃষ্টি তা করলো মিষ্টির ওপর, কণ্ঠ খাদে এনে চিবিয়ে চিবিয়ে বলল, লিসেন মিষ্টি না তেতো, সে যাই হোক, তোমার উড়নচণ্ডী বেলেল্লাপনায় কাজকর্ম দেখলে মনে হয় তুমি অন্য কোনো দুনিয়ায় থাকো। সহজ বাক্য মাথায় ঢোকে না। তোমার কথাবার্তা শুনে সত্যিই আমার ধৈর্য হারাচ্ছে, মেজাজ খারাপ হচ্ছে। মিষ্টি সিরিয়াস গলায় ফিউ নাচিয়ে জিজ্ঞেস করে, হাই আল্লাহ, ধৈর্য হারাচ্ছেন কেন? আপনি কি এক্ষুনি আমার সাথে ইয়ে করতে চাইছেন? ইম্পসিবল, আগে বিয়ে তারপর ইয়ে। আর আমি কোন দুনিয়ায় থাকি সেটা নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই। ভাবতে ভাবতে আপনার মস্তিষ্ক ক্ষয় হয়ে যাবে, তবু উত্তর পাবেন না, তাই না ভাবাই ভালো। রাত ভেবাচেকা খেয়ে গেল, হতবিহল অকিপোচ বড় বড় করে তাকায়, অবিশ্বাস্য গলায় চিচিয়ে বলে, হোয়াট আর ইউ ম্যাড? হোয়াট আর ইউ সেইড অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই ইয়ে? আনুষ্ঠাতে সর্বাঙ্গ বোধ হলো মিষ্টির, কিন্তু দমই গেল না। একটা লজ্জা মিশ্রিত আঁখি তুলে চায়, দ্বিধাহীন জানায়, বুঝতে পারেননি? আরে ওই যে বাসর রাতে হয় না ইয়ে, সে ইয়ের কথা বললাম। এবার রাত সত্যি রেখে গেল, চোখ গরম করে বলল, বেয়াদবির একটা লিমিট থাকে মিস মিষ্টি। মিষ্টির কথার মাঝে ফোরন কেটে তৎক্ষণাৎ বলে, মিস মিষ্টি না বলে মিসেস রাহাত বললেই তো পারেন। রাত তেজে উঠল, তেজি গলায় কাট কাট জবাব দেয়, তোমার এই দুষ্টুমি আমার ভালো লাগছে না। ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি, লেট হয়ে যাচ্ছে। তুমি এসে সো কল্ড লজিক্যাল কথা বলে আমারও লেট করে ফেললে। সোজা নিজের রাস্তা মাপো, আমার পেছনে ঘুরঘুর করো না। গট ইট? মিষ্টি কোনো ভাবান্তর ঘটল না, ভাবলেছিন ভঙ্গিতে উত্তর দিল, আপনার কথা শুনতে আমি বাধ্য না। 100 বার ঘুরবো, 1000 বার ঘুরবো আপনার পিছে, দেখি আপনি কি করেন। রাত এক মুহূর্ত দাঁড়ালো না। মেয়েটা একটা সাইকো, এর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। মিষ্টির কথায় পাতা না দিয়ে গাড়ির দরজা খুলে সিটে বসে পড়ল। সাই সাই করে ছুটতে লাগলো 4 চাকাওয়ালা গাড়ি। মিষ্টি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়ি ছুটে জলা চেঁচে দেখলো বিশাল ড্রয়িং রুম জুড়ে হই হুল্লো, টিভিতে ক্রিকেট ম্যাচ চলছে। পপকর্ন হাতে সাহেব চুচুল বসে খুব মনোযোগ সহকারে খেলা দেখছে। কিছুক্ষণ পর বাজ খাই গলায় শব্দ তুলছে দুজন। প্রত্যাশা চশমা চোখে নিউজ পেপার পড়ছেন। রাতের খাবারের আয়োজন করতে রান্নাঘরে তোড়জোড় চলছে। সায়রা রান্না করছেন, তাকে সাহায্য করছে রুবিনা। এত এত চিৎকার চেঁচামেচিতে অরুর মাথার যন্ত্রণা হচ্ছে। সে বিছানায় শটান হয়ে শুয়ে, কম আঘাত পাওয়ায় হাতে ভর দিয়ে বালিশে হেলান দিয়ে উঠে বসল। মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। প্রকৃতির ডাক পড়েছে, ওয়াশরুমে যেতে হবে। পুরো রুমে চোখ বোলালো, ঘাড় উঁচু করে দরজার দৃষ্টি তাক করলো। কাছাকাছি কেউ নেই। গলার স্বর মোটা করে কাউকে ডাকবে, সেটাও সম্ভব না। এদিকে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া অত্যন্ত জরুরি। অরু আস্তে ধীরে বিছানা থেকে নামলো। পায়ের গোড়ালিতে মট করে আওয়াজ হয়। তৎক্ষণাৎ ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এলো অস্পষ্ট ব্যথত শব্দ। আপু, ওর ফুপিয়ে কেঁদে উঠে ব্যথায় চোখ কপাল কুচকে ফেল। সেই মুহূর্তে রুমে আসে হ্যাভেন। অরুকে চোট চেপে কাঁদতে দেখে অস্থির হয়ে পড়ল। সুপের বাটি টেবিলে রেখে তড়িঘড়ি করে অরুকে ধরল। উদ্বিগ্ন কণ্ঠে থমকে পড়ল। এক বিছানা থেকে নেমেছে কেন? কাউকে ডাকতে পারতে। অরু ক্ষীণ স্বরে আওড়ালো, সবাই বিজি, আমার ডাক অত দূর যেত না। কোথায় যাবে? অরু দোটানায় সংশয় নিয়ে মিনমিন করে জানালো। ওয়াশরুম। আমি নিয়ে যাচ্ছে। অরু তৎক্ষণাৎ বাধা প্রদান করলো। আমি পারবো, ছাড়ুন। তড়িৎ শক্ত চোখে চাইলো হ্যাভেন। অরু ঠোঁটে আঙুল চেপে চোখ রাঙিয়ে বলল, নো মোর টক, জাস্ট কিপ ইউর মাউথ শাট। অরু চুপসে যায়, মৃদু কণ্ঠে বলে, সত্যি পারবো। হ্যাভেন বিরক্তিতে চাওয়া সুযোগ শব্দ তুলল। অরুকে কোলে করে ওয়াশরুমে দিয়ে আসে। সরে গেল না। দরজার বাইরে ঠায় দাঁড়িয়ে অরু বেরিয়ে আসলো। পুনরায় কোলে করে বিছানায় বসায়। সুপের বাটি হাতে নিয়ে চামচ নাড়াতে নাড়াতে অরুর দিকে হাস্যোজ্জ্বল মুখে তাকায়। খানিকক্ষণ পর অভিব্যক্তি বদলে যায়। হাসি মাখা মুখবিরর নিমিষে কাঠিন্য রূপ ধারণ করে। পুরুষের চোয়াদ শক্ত হয়ে উঠছে হঠাৎ। অক্ষি ফুটে ওঠে রাগের বহিঃপ্রকাশ। শব্দ করে সুপের বাটি টেবিলে রাখলো। অরু
চকিতে তাকায়। হ্যাভেন দাঁত পিষে হিসিস করতে করতে থাবা মেরে অরুর গায়ের বুকের নিকট লেডিস টি শার্টের কাপড় খামচে থলো। আকস্মিক ঘটনায় অরু হতভম্বা, হরিণী আখি যুগল বড় বড় করে ফেলল। চোখের মনিতে এখন লজ্জা নয় ভীতি এসে ভর করেছে। আতঙ্কে চেয়ে গিয়েছে মুখমণ্ডল জোরে, কাপা গলায় ছলাৎ হৃদয় সুত হয়। কি করছেন সব? কথা সম্পূর্ণ করতে দেয় না হ্যাভেন। গলা হতে টি শার্টের কাপড় নামিয়ে নিল, ঘাড় গলা বুকের দিকে তর্জনী স্পর্শ করে ছুঁয়ে ছুঁয়ে কিছু দেখালো। রক্তিম চোখে চেয়ে চিবিয়ে চিবিয়ে বলল, এগুলো কিসের দাগ? আমার আগে কে তোমার গায়ে দাগ বসিয়েছে? আমার জিনিস আমি এখন পর্যন্ত ছুঁয়ে দেখলাম না, অন্যজন ফিতে লুফে নিল, আর সেই দাগ তুমি গায়ে মেখে ঘুরে বেড়াচ্ছ, তা আমার চোখের সামনে। এত বড় স্পর্ধা দেখানোর শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে জানো? অরুর এতক্ষণে ভীতিকর দৃষ্টি বিলুপ্ত হয়ে কাঠিনের রূপ নেয়। ছাড়া মেরে হ্যাভেনের হাত সরিয়ে দেয়, ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে। এতে হ্যাভেন আরো কেঁপে উঠল, খেই হারিয়ে রাগের বশীভূত হয়ে অরুর ব্যথা পাওয়া কোমল থুতিতে সজোরে শক্ত কামড় বসিয়ে দিল, লেপটে দিল দাঁতের সূক্ষ্ম চিহ্ন। অরু তৎক্ষণাৎ থুতনিতে হাতটাকে শব্দ করে কেঁদে ওঠে। ব্যথায় জান চায় অবস্থা। আঘাত পাওয়া স্থানে পুনরায় আঘাত, যন্ত্রণা হবে না। হ্যাভেন আরো কিছু করার আগে অরু ঠোঁট ফুলিয়ে ঢুকরে উঠল, বলতে লাগলো হড়বড় করে, ডোন্ট ব্লেম মি উইদাউট নোয়িং। এটা আপনার কাজ, কেউ আমায় স্পর্শ করেনি। এসব কাপড়ের দাগ আপনি নিজেই বসিয়েছেন। সেদিন গাড়িতে কি করেছিলেন ভুলে গিয়েছেন? এখন আমার দোষ দিচ্ছেন আপনি। হ্যাভেনের টনক রল, সহসা স্তম্ভিত ফেলল, খুঁটিয়ে খুঁটিয়ে জহুরি চোখে পরক হলো। আসলে দাগগুলো পুরনো না, না জেনে আবেগের বসে কি করে ফেললো, কি বলে ফেললো, আর কি করে বসলো। হ্যাভেনের খারাপ লাগছে। আহত চোখে অরুর পানে থাকায় অরু কেঁদে কেঁদে নাক মুখ লাল করে ফেলেছে, ঠোঁট ভেঙে কেঁদে যাচ্ছে। হ্যাভেন তড়িৎ জাপটে ধরলো বুকে, ঘুরিয়ে পেয়েছে ক্ষমাচর ভঙ্গিমা, অথচ গমগমে স্বরে জানায়, তোমাকে আমি সরি বলবো না, কারণ এখন দোষ তোমার। আমি যখন জানতে চেয়েছে তুমি সাবলীল উত্তর দিলে হতো, তা না করে তেজ দেখাচ্ছিলে। 2 দিন আগের দাগ এখনো থাকবে, আমি কি জানতাম নাকি? একে তো তোমার শরীরে দাগ দেখে মাথা খারাপ হওয়ার জোগাড়, তার উপর বিহেভিয়ার কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম, টলারেট করতে পারিনি। সো সরি। বুক থেকে মুখ তুলে চোখের জল মুছে দিল হ্যাভেন, থুতনিতে আঙুল দিয়ে বুলিয়ে হতাশ কথা সুথল। বেশি ব্যথা পেয়েছ? ফুসে উঠল অরু, দাঁত কিরমির করে উঠছে। ব্যথা দিয়ে জিজ্ঞেস করছে ব্যথা পেয়েছে নাকি? বজ্জাত লোক। হ্যাভেনের বুকে থুপ থাপ কিল ঘুষি বসিয়ে দিল, হাতের কাজ জারি রেখে বলতে লাগলো, রাক্ষস একটা, বদমাইশ লোক একটা, টাচ করবে না আমায় একদম। হ্যাভেন হাসল। অরুর হাত নিজের হাতের মুঠে নিয়ে শান্ত গলায় বলল, মেডিসিন নিতে হবে, সব খেয়ে নাও, না হলে শক্তি পাবে কোথায়? শক্তি না থাকলে আমার সাথে ঝগড়া মারামারি করবে কিভাবে? অরু মুখ ঘুরিয়ে নেয়, তেজি স্বরে বলে, খাবো না। হ্যাভেন চামচে স্যুপ উঠাতে উঠাতে বলল, অরু নিজের জন্য না হলে আমার জন্য খেতে হবে। রাত হচ্ছে, আস্তে ধীরে গভীর রাত্রে হবে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা। আর তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিয়ে রুষ্ট গলায় কটাক্ষ করে বলল, আর ঠান্ডায় আপনার নিউমোনিয়া শুরু হয়, তখন বউ দরকার শরীর গরম করে নিউমোনিয়া কাটানোর জন্য। হ্যাভেনের চোখ চকচক করে উঠলো, অরুর গাল টিপে হেসে বলে, এই না হলে এমন বউ বলার আগে মনের কথা বুঝে ফেলে। তাড়াতাড়ি হা করো। আপনার হাতে খাবো না, আমায় দিন, আমি নিজ হাতে খেতে পারবো। শ্শ্, কোনো কথা না। হ্যাভেন সুপের চামচ অরুর মুখের সামনে ধরে, অরু দীর্ঘশ্বাস ছাড়ল, চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষ করে ঠোঁট মুছিয়ে দিল। অরু শুয়ে পড়লো হ্যাভেন পাশে বসে, আলতো করে মাথায় হাত বুলিয়ে দেয়। স্বল্প সময় পলকে অরুর তন্দ্রা লেগে যায়, শরীর কেমন ম্যাচ ম্যাচ করছে, জ্বর আসবে আসবে ভাব, গা হালকা গরম। অরুর ঘুমন্ত মুখশ্রী মায়া ভরা চাহনিতে নজর বুলায় হ্যাভেন। দীর্ঘক্ষণ ঠোঁট কামড়ে ধরে কান্না করায় গোলাপি কোমল কোষের ন্যায় রক্তিম বর্ণ ধারণ করেছে। সেটা চোখ পড়তে হ্যাভেনে ঘোর লেগে যাচ্ছে, ঝুঁকে আসে সহসা, চোচে ঠোঁট ছুবে কিছু মনে পড়তে তৎক্ষণাৎ নিজেকে গুটিয়ে নেয়, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে আওড়ায়, কন্ট্রোল সিস্টেমে ডেট ফেল হয়ে যাচ্ছে রূপাকে। নিষিদ্ধ ইচ্ছা দমন করা ভীষণ কষ্টসাধ্য, যন্ত্রণাদায়ক। কবে ভালোবাসবে আমায়? কবে তোমাদের নিবিড়ভাবে বিলীন হতে পারবো? তুমি না চাওয়া পর্যন্ত তোমার নেশা ধরানো পদ্মা করে ন্যায় ঠোঁট গ্রাস করতে পারবো না। সেদিন কবে আসবে? অ্যাকচুয়ালি আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। তপ্ত শ্বাস টেনে হ্যাভেন ফটাফট উঠে জানালার পাশে দাঁড়ায়। জানালার বাইরে তাকিয়ে থাকলো অনিমেষ।
চিমচিমে সোডিয়ামের লাইট জ্বলছে, রাস্তায় কত শত গাড়ি, চেনা পরিচিত মানুষের আনাগোনা, ব্যস্ত মানুষের ভিড়ে দৃষ্টি তাক করে মস্তিষ্কের ভেতর দাপাদাপি করছে হাজার প্রশ্ন। সঠিক উত্তর মিলছে না। এদিকে নিজের লক্ষ্য, অন্যদিকে টানাপোড়েনের দোনমনের সম্পর্ক, দুটো অ্যাডজাস্ট করতে হিমশিম খাচ্ছে হ্যাভেন। কখনো মনে হয় নিজের অনিশ্চিত ভবিষ্যতের সাথে নিষ্পাপ চঞ্চল অরুকে জড়িয়ে ভুল করেছে, আবার কখনো মনে হয় যদি মিশন সাকসেসফুল হয় তাহলে একটা হ্যাপি ফ্যামিলি মেকিং করতে পারবে। ভালোবাসা তো দোষের কিছু না, একটা সম্পর্কের গভীরে থাকা অভিযোগের আর আর্থিক সমস্যার বিষবৃক্ষ কখন যে বড় হয়ে ওঠে তা বুঝে ওঠা যায় না। হ্যাভেন আর অরু নামক দুই চোরের সম্পর্কটা তেমনই। তাদের মাঝে যে ভুল বোঝাবুঝি আর হতাশার গভীর দেয়াল তৈরি হয়েছে সেটা ভাঙতে হয়তো আরও অনেকটা সময় লাগবে, কিংবা আদতেও ভাঙবে কিনা নিশ্চিত না। আচ্ছা, ততদিনে যদি দুই নাদান চোরের মধ্যে একটি চোরই অচিরে হারিয়ে যায়, অপর চোরই তো তখন নিমিষে ধূলিসাৎ হয়ে যাবে। ফুলের কলি পুরোপুরি ফোটার আগে ঝরে পড়লে কি মেনে নেওয়া যায়? কালের নিয়ম বদলানোর ক্ষমতা কারণ নেই, কে জানে। সকালে নতুন সূর্য উদয়ের সাথে সাথে মানুষের জীবনে নতুনভাবে নতুন রূপে কি হানা দেয়। সকালের সূর্যের নরম আলো ছাদে ছড়িয়ে পড়েছে, শীতের সকালের হালকা ঠান্ডা হাওয়া চারিপাশে একটা স্নিগ্ধতা এনে দিয়েছে। ছাদের এক পাশে তিশা দাঁড়িয়ে গাছে পানি দিচ্ছে। অরু যত্নে লাগানো টব ভর্তি গাছগুলো যেন কথা বলছে তার সাথে। সবুজ পাতাগুলো আরো উজ্জ্বল হয়ে উঠেছে পানির স্পর্শে। পাশে ছোট্ট তুবা দাঁড়িয়ে আছে, তার গোলগাল মুখটা আজ একটু মলিন, হাতের পুতুলটা মাটিতে রেখেছে টলমলে চোখে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি বারবার সিঁড়ির দিকে যাচ্ছে। তিশা তুবাকে লক্ষ্য করল, গাছে পানি দিতে দিতে মমতার সুরে প্রশ্ন করে, কি হয়েছে বনু, এত চুপচাপ কেন? তুবা মুখ তুলে মিশি কঞ্চে বলে, অরু আপু কোথায়? সকাল থেকে তাকে দেখছি না। তুমি তো বলেছিলে অরু আপু আজকে আসবে আমাদের বাড়িতে। তিশা লম্বা শ্বাস টানল, মলিন হেসে বলল, ওরও আসতে পারবে না, ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার। মন খারাপ করিস না, গাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখেছিস? তুবা কিছুক্ষণ গাছের দিকে তাকালো, তারপর গাল ফুলিয়ে বলল, গাছ সুন্দর কারণ এগুলো অরু আপু লাগিয়েছে। আমার অরু আপু এই ফুলের চেয়ে আরও বেশি সুন্দর। আমি ওর কাছে যাব। তিশা হেসে ফেল, পানি দেওয়া শেষ করে বোনের সামনে এসে দাঁড়ায়, তপ্ত শ্বাস ছেড়ে বলে, ইউ নো হোয়াট, ধৈর্য একটি মহৎ গুণ, রাইট? অপেক্ষা কর, ওরও নিজেই তোকে দেখতে আসবে। তুবা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তার চোখে স্পষ্ট সে অরুকে মিস করছে। ঠিক তখন সিঁড়ি দিয়ে রাহাত উঠে এলো। রাহাত এসে তুবাকে গাল ফুলিয়ে থাকতে দেখে বুঝতে পারলো তার কারণ। সবসময় হাসি খুশি আর দুষ্টুমি করে বেড়ানো তুবা ওর আপুর জন্য মন ভালো নেই। তুবার গাল চিপে দিল রাহাত তুবাকে হাসানোর জন্য, মজা করে বলল, আমাদের ছোট্ট তুবারানি এত চুপচাপ, এটা কি মেনে নেওয়া যায়? আজ কি সূর্য পশ্চিমে উঠেছে? তুবা মুখ ফিরিয়ে বলল, মজা সব সময় পছন্দ না ভাইয়া, আমি অরু আপুকে খুঁজছি। রাহাত হাসতে হাসতে কাছে এসে এক হাতে বোনকে আলিঙ্গন করলো, বলল সবেকে, একটা গল্প শুনবি? এক দেশে ছিল এক ছোট্ট রাজকুমারী, তার নাম ছিল তুবা। তুবা অবাক হয়ে তাকালো, কঞ্চি বিস্ময়। আমার নাম কেন? গল্পটা সত্যি নাকি? রাত নাক চেপে ধরে বলল, একদম সত্যি। আর সেই রাজকুমারীর মন খারাপ থাকলেই নাকি তার চারপাশের ফুলগুলো শুকিয়ে যেত। রাজকুমারী যখন হাসতো তখন সারা ছাদে আরো সুন্দর ফুল ফুটে উঠতো। এখন বল, তুই কি হাসবি না? তুবা কিঞ্চিত মুচকি হাসলো, ভাইয়ের বোকা বোকা মজায় কঞ্চ ফুরে আপনা আপনি হাসির ঝলক বেরিয়ে আসে। ও জানে ইচ্ছে করে রাত এরকমটা বলেছে। ছোট হলেও তুবা এতটা অবুঝ নয়, নিজেরও বাচ্চাদের মতো অবাক হওয়ার ভান করে বলল, সত্যি আমার হাসি দেখে ফুল ফুটবে? রাত অভিনয় ভঙ্গিতে বলল, অবশ্যই। তুই যদি এখন হাসিস দেখবে ওই গাছের টপ থেকে এক গাদা ফুল বেরিয়ে আসবে। তুবা শব্দ করে হেসে উঠল, হাসলো তিশাও। রাহাতও ওর দিকে তাকে নিষ্প্রিয় গলায় বলে, এই যে দেখলি তো, ফুলগুলো খুশি হয়ে গেল। তিশা পাশ থেকে চিন্তিত কঞ্চে সুচ হলো। ভাইয়া, ওরুর এখন কি অবস্থা? ক্ষত শুকিয়েছে? রাহাত দীর্ঘশ্বাস ছাড়ল, মাথা নেড়ে উত্তর দেয়, কাল আঘাত পেয়েছে। এত তাড়াতাড়ি আঘাত ঠিক হয়?
তিশা হতাশ কণ্ঠে মলিন চোখের চেয়ে বিড়বিড়ায়। শরীরের আঘাত শোকাতে সময় লাগে না, কিন্তু মনের আঘাত এত জলদি কি শোকায়? অরুণজ্যোতি মিষ্টি একটু ভেঙে পড়ার মেয়ে নয়। রাহাতের কথায় মাঝে মাঝে কষ্ট পেলেও পাতা দেয় না, অগাধ বিশ্বাস রাখে একদিন রাহাত ঠিক তার ভালোবাসা বুঝবে। তবুও প্রিয় মানুষের অবহেলা কি প্রাণী সয়? মন মানতে চায়। কাঁধে ব্যাগ চাপিয়ে কিছু নজরে পড়তে সে নিজের মতো হাসলো, কপালে মসৃণ চামড়া টান করে ভাবল, ওই খাটাস রাহাত আমাকে পাত্তা না দিলেও আমি আমার ভবিষ্যৎ জানতে পারি। দেখি জ্যোতিষী কি বলে। মিষ্টি রাস্তার ধারের এক জ্যোতিষীর কাছে গেল। তখন তাকে দেখে বিড়বিড়িয়ে ছিল। জ্যোতিষী ছিলেন মোটা ফ্রেমে চশমা পরা এক বৃদ্ধ। ভ্রু কুঞ্চিত করে ভাগ্যের নির্ধারণের বিভিন্ন কার্ড নাড়াচাড়া করছেন। মিষ্টি তার সামনে গিয়ে উচ্ছ্বাস ভরা কঞ্চে সুর টেনে বলল, জ্যোতিষী গো জ্যোতিষী, হাতটা ধইরা ক দেখি, মনে মনে যারে চাই তারে পামুকি, আমি মনে মনে যারে চাই তারে পামুকি। জ্যোতিষী নাকের উপর থাকা চশমাটা আঙুল দিয়ে ছেলে খেঁচে ভ্রুর দিকে নিলেন। হাতের ইশারায় মিষ্টিকে সম্মুখে বসতে বললেন। মিষ্টি বলল, জৌরি চোখে পর্যবেক্ষণ করলো কিউট পরিমাণ, কিন্তু তার পরক করা শেষ হচ্ছে না। এদিকে মিষ্টি ইউনিভার্সিটি যেতে হবে, ধৈর্য শক্তি কুলোয় না অধৈর্য সহিত। জ্যোতিষী হাত চাওয়ার পূর্বে নিজ হাতে তালু এগিয়ে দিল। চনমনে কঞ্চে বলে উঠল, ভাগ্যরেখা দেখে ফটাফট বলুন তো, আমার বিয়ে কবে হবে? আমার মনের মানুষ আমাকে কবে বুঝবে, কিংবা আদেও বুঝবে কিনা? জ্যোতিষীর চশমার আড়লে চোখতে বড় করে মিষ্টির হাত দেখে একটু চুপ থাকলেন, তারপর হালকা হাসি দিয়ে প্রফুল্ল চিত্তে বেশ দাম্ভিক সমেত বলেন, তোমার বিয়ে কবে হবে সেটা আমি স্পষ্ট দেখতে পারছি। এই তো একদম সঠিক, নিশ্চিন্তভাবে উপলব্ধি করতে পারছি। মিষ্টি হাসজল মুখখানা আরো ঝলমলে উঠল, উচ্ছ্বাসিত কণ্ঠে জানতে চাইল, জলদি বলুন বিয়ে কবে হবে? তবে যাকে নিয়ে তুমি স্বপ্ন দেখছো তাকে পেতে হলে অনেক ধৈর্য ধরতে হবে তোমায়। মিষ্টির মনোপূর্ণ হলো, বিরক্ত লাগছে। আইটাই করি বলো, যদি আমার যথেষ্ট ধৈর্য রয়েছে, আপনাকে যা জিজ্ঞেস করেছি বলুন। সে মাথা নেড়ে বলল, সময় হলে একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি তার প্রতি আসল ভালোবাসা দেখালে সে একদিন নিজেই তোমার দিকে আসবে। মিষ্টির রাগ পাহাড় ডিঙানোর পথে তিরিক্ষি মেজাজ খারাপ নিয়ে বলে, জ্যোতিষ ওরে জ্যোতিষী, আপনার জ্ঞান শুনতে ইচ্ছুক নই। ফার্স্ট বলুন আমার বিয়ে কবে হবে? ঠিক গায়ে হলুদের পরের দিন। সে এবার সরাসরি মিষ্টির মুখ বিররে নজর রাখলেন, গভীর গলায় জবাব দিলেন। মিষ্টির চক্ষুতে পরপর হয়ে গেল। ওকে যুগল কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। এই জ্যোতিষী বলে কি? শীতের সকাল, ঘড়ির কাঁটা তখন ঠিক 9টা ছুঁই ছুঁই। আকাশ জুড়ে ধূসর মেঘের আচরণ, সূর্যের আলো লুকোচুরি খেলছে। আচমকা জোরে জোরে ঠান্ডা বাতাস বইছে, যেন প্রকৃতির রূঢ় রূপ। গাছের পাতাগুলো কাঁপছে তীব্র তাণ্ডবের দাপটে, মাটিতে পড়ে যাচ্ছে শুকনো পাতা, বাতাসের শস্য শব্দে পরিবেশটা আরো গাছ ছমছমে লাগছে। হালকা শীতের ঠান্ডা হিমেল বাতাস যেন চারিপাশের নীরবতাকে ভেঙে দিয়েছে। মাঝে মাঝে কোনো ঘরে জানালা বন্ধ হতে ধারাম করে শব্দ করছে। প্রকৃতির এই তাণ্ডব যেন শীতের এক অন্যরকম ঘোষণা। শস্য তীব্র বাতাসের দাপটে হ্যাভেনের পরিপাটি গোছানো চুল এলোমেলো হয়ে যাচ্ছে। অল্প সংখ্যক চুল ললাটে লুটোপুটি খাচ্ছে। সুকুঞ্চিত করেছে বেলকুনিতে দাঁড়িয়ে হিংস্র জন্তুর ন্যায় হুঙ্কার ছেড়ে কাউকে শাসাচ্ছে। সুগভীর ভাষা ভাষা চক্ষু দেয় স্থির। বেলকুনি গ্রিল ভেদ করে সরগোলে রাস্তায় মস্তিষ্কের পুরো মনোনিবেশ ফলে অপর প্রান্তের মানুষের ভীতিকর বচনায় অযাচিত রক্তিম নেত্রদয় ভেসে উঠেছে ধ্বংসাত্মক লিলিহান। ক্রোধের দাবানল পুরো মুখমণ্ডল জোরে দাঁতে ধত পিছে রাগ সংবরণ করে কঞ্চ খাদে এনে আদেশ সহিত চিপি চিপি বলল, I don't want to hear any excuses. Listen carefully. Heaven is both an ideal person and a monster. দলের লোকদের বলে দিবে আমার সাথে কোনো রকম চালাকি না করতে। Otherwise, the consequences would be very good. ফোনের অপর পাশ থেকে মানুষটা কি বলছে শোনা যাচ্ছে না, তবে তার উত্তরে প্রেক্ষিতে হ্যাভেনের মুখশ্রী কঠিন রূপ নেয়। তেজি গলায় কাটকাট জবাব দিল, একজন মানুষ কি পৃথিবী থেকে হাওয়া হয়ে গিয়েছে? ডেফিনেটলি পৃথিবীতে আছে, খুঁজতে থাক। And keep an eye there. মিত্র সেজে কোনো শত্রু ঘুরছে নাকি? কল কেটে গেল। লোহার গ্রিল শক্ত খসখসে, হাত হস্তে মুঠো করে চোখ বন্ধ করে
রাগ নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও হ্যাভেন বক্ষস্থলে ঝড় পড়েছে। পরাজয় নিশানে কিছু ঘটনার দৃশ্যপট মস্তিষ্ক ক্যাচ করতে আকস্মাৎ তীক্ষ্ণ চাহনি ফট করে খুলে ফেল। বিচক্ষণ নিগুড় দৃষ্টি তৎক্ষণাৎ সচল হয়। ললাটে প্রকাট ভাঁজ ফেলে সিও মনে বিড়বিড়ালো, আমার কেন মনে হচ্ছে শিকারি আমার আশেপাশে চাল পেতে বসে আছে? কেন মনে হচ্ছে সে আমার চোখের সামনে ইনোসেন্ট মুখ বানিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমি ধরতে পারছি না, তাকে চিনতে পারছি না। ইজ দিস ট্রু অর ডাজ ইট ফিল দিস ওয়ে বিকজ ওভার থিঙ্কিং?